মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ ও বোস্টন শহরে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়টি ১৬৩৬ সালে নিউ কলেজ নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে ১৬৩৯ সালে তরুণ ইংরেজ যাজক জন হার্ভার্ডের নামে নামকরণ করা হয়। শিক্ষা ও গবেষণার সেরা এই বিদ্যাপীঠে ২০,০০০-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। গবেষণার বিভিন্ন শাখায় নানান যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে নতুন দিগন্ত সূচনায় জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়টির নাম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আয়োজিত হয়ে থাকে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন, যেখান থেকে উঠে আসে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। সমস্ত পৃথিবী জুড়েই যে বিষয়টি নিয়ে প্রবল উদ্বেগ এবং প্রচণ্ড উৎকণ্ঠা, তা হচ্ছে পরিবেশজনিত বিপর্যয়। পরিবেশজনিত বিপর্যয়ের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্যাটি ঘনীভূত হচ্ছে। বাংলাদেশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত ১৩ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনারের আয়োজন করেছিল। বিষয়টি হচ্ছে পরিবেশ উন্নয়ন সম্পর্ক প্রেক্ষাপট বাংলাদেশ। এই সেমিনারে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। এই সেমিনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বন ও পরিবেশের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ডক্টর মিজান খান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঢাকার, তিনি হচ্ছেন পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং প্রফেসর। এই সেমিনারের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই এবং সেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু উপস্থিত ছিলেন। তিনি সেখানে একটি বিশেষ প্রামাণ্য প্রতিবেদন উপস্থাপন করে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা প্রথমেই জানার চেষ্টা করব এই সেমিনারের উদ্দেশ্য কী ছিল। ডক্টর মিজান খান আজকে আমাদেরকে সেই বিষয়টি নিয়ে অবহিত করবেন। ধন্যবাদ আলী ভাই। আপনি প্রথমে বলেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আসলে এই সেমিনারটার প্রধান উদ্যোক্তা। সেন্টার ফর দি এনভায়রনমেন্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়া ইনস্টিটিউট, আমরা ২-৩ জন ওখানে, আমি ছিলাম, প্লাস ডক্টর হাসনাত বোস্টন ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি, রিটায়ার্ড ফ্যাকাল্টি, প্লাস ইকবাল ইউসুফ নামে হার্ভার্ড ইউনিভার্সিটি মেডিকেলের একজন সার্ভিস করেন বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট। আমরা এরা মিলে হার্ভার্ড ইউনিভার্সিটিকে আমরা সহায়তা করেছি টু অর্গানাইজ দি ইভেন্ট, বাট অ্যাকচুয়ালি দি হোস্ট অ্যান্ড দি স্পন্সর ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় করার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ইমেজ, আমি স্টুডেন্ট লাইফে প্রফেশনালি ঢোকার আগে ১৬ বছর বিদেশে কাটিয়েছি। তো আমার একটা সবসময় দেখা যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে আমরা অ্যাকচুয়ালি হোয়াট উই আর, বিদেশে ইমেজ আমাদের সেইভাবে রিফ্লেক্টেড হয় না। বাংলাদেশের ইমেজটাকে কিভাবে আমরা এইরকম একটা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টেড কান্ট্রি হয়ে আমরা যে 6-7% গ্রোথ মেনটেন করছি, অথচ ক্লাইমেট চেঞ্জ আমাদেরকে পুল ব্যাক করছে, সেটা ইমেজটাকে কিভাবে তুলে ধরা যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গার্মেন্টস, যেমন বাংলাদেশের নাম্বার 1 গার্মেন্টস এক্সপোর্টস হচ্ছে আমাদের গার্মেন্টস,
সেখানে আমেরিকান মার্কেটে গার্মেন্টস আমরা যখন এক্সপোর্ট করি 4 থেকে 5 গুণ বেশি আমাদের ট্যারিফ দিতে হয় দেন ইভেন ইংল্যান্ড এক্সপোর্টিং গার্মেন্টস টু আমেরিকা, সেখানে আমাদের চাইতে 4-5 ভাগ কম ট্যারিফস তারা দেয়। অথচ বাংলাদেশ অ্যাজ অ্যান এলডিসি কান্ট্রি আমরা কিন্তু আমেরিকার কাছ থেকে সেই সুযোগ পাচ্ছি না। তো এটা ছিল আরেকটা উদ্দেশ্য, সেজন্য আমাদের একটা সেশনের একটা অংশও ছিল যে গার্মেন্টস এক্সপোর্টের উপরে। থার্ড উদ্দেশ্য ছিল আমাদের মন্ত্রী মহোদয় যেইটা সারা বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন এবং ভেরি ওয়েল হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ আমাদের একটা ছোট্ট দেশ হিসাবে 150-60 মিলিয়ন লোকের একটা আমেরিকার উইসকনসিন একটা স্টেটের মাত্র 5 মিলিয়ন লোক, সেই স্টেটের সাইজ হচ্ছে আমাদের, অথচ আমরা 160 মিলিয়ন লোকের যেই দেশে সারা বছর যদি কোনো বন্যা ক্লাইমেট ইভেন্টস না হয় তাহলে আমরা ফুড সেলফ সাফিসিয়েন্সি অ্যাচিভ করি। হোয়াট এ মিরাকেল! সেইখানে আমাদেরকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর উপর অনেক কাজটাজও করছে, MIT এর প্রফেসররাও কাজ করছে, তাদেরকে জানান দেওয়া এবং মন্ত্রী সাহেবকে দাওয়াত করে অ্যাজ এ দি নাম্বার 1 ডিপ্লোম্যাট উনি তাদের কাছে যাতে কনভে করতে পারেন যে ফর দিস রিজন আমরা এর জন্য দায়ী না, আমাদের উপর এই বোঝাটা চাপানো হচ্ছে, আমরা ডেভেলপ করার চেষ্টা করছি অন আওয়ার ওন রিসোর্সেস, ইভেন আমাদেরকে বাধ্য হয়ে তোমরা এই বোঝা চাপাচ্ছ। সো উনি শুধু চিফ গেস্টই ছিলেন না, আপনি যেটা বলেছেন, উনি নিজে একজন পেপার প্রেজেন্টার ছিলেন। সো অ্যাজ অ্যান অ্যাকাডেমিক অলসো, নট জাস্ট অ্যাজ এ পলিটিশিয়ান, উনি এই জিনিসটাকে ভালোভাবে তুলে ধরার জন্য ওনার বিষয়ের নামও ছিল যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ গ্লোবাল রেসপন্সিবিলিটি, বহির্বিশ্বের দায়িত্ব কী। সো এই কম্বাইন্ড অনেকগুলো উদ্দেশ্য ছিল আমাদের এই সেমিনারটা করার। সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, পৃথিবীরই সমস্যা। আশঙ্কা করা হচ্ছে যদি উষ্ণতাজনিত কারণে, বৈশ্বিক উষ্ণতার কারণে আগামীতে পৃথিবীর বহু দ্বীপাঞ্চল এবং উপকূলীয় দেশ তলিয়ে যায়, 20 কোটি লোক দেশান্তরী হবে এবং পৃথিবীর প্রায় 34 ভাগ অঞ্চল নাকি মরুভূমির খরার ভিতরে চলে যাবে। কিন্তু প্রেক্ষাপট বাংলাদেশ বিগত বছরগুলোতে কিভাবে এই মারাত্মক ভয়াবহ সমস্যাকে মোকাবেলা করছে, আমাদের বন পরিবেশের মাননীয় মন্ত্রী ডক্টর হাসানুল মাহমুদ এই বিষয়টি নিয়ে সাম্প্রতিককালে কী সিদ্ধান্ত এবং আগামীতে কোন প্রত্যয়ে মাননীয় মন্ত্রী এই কর্মসূচিকে অব্যাহত রাখবেন? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। আসলে ডক্টর মিজানুর খান আমাদের যে সেমিনারে আমরা অংশগ্রহণ করেছিলাম সেটা কিভাবে আয়োজন হয়েছে সে নিয়ে বলেছেন। সেমিনারের আয়োজক ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্ট এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট। আর সেখানে ডক্টর মিজানুর খান সহ আরও যাদের কথা বললেন, ইকবাল ইউসুফ সহ আরও বেশ কয়েকজন এই সেমিনারটা আয়োজন করার ক্ষেত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সর্বতোভাবে সহায়তা করেছেন এবং এই সেমিনারটা আয়োজন করার জন্য তারা অনুঘটক হিসাবে কাজ করেছেন। সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রথমত, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের লোকসংখ্যা হচ্ছে 1100 প্রায়। পৃথিবীর আর কোনো দেশে প্রতি বর্গ কিলোমিটারে এত লোক বসবাস করে না। একই সাথে বাংলাদেশ এখন পৃথিবীর দ্রুত উন্নয়নশীল দেশগুলোর একটি। আমাদের দেশে গত কয়েক বছর ধরে আমরা 6.5% জিডিপি গ্রোথ রেট এবং দ্রুত শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে। যেখানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর নগরের লোকসংখ্যা ছিল 10 ভাগের নিচে, এখন সেটা 28-29 ভাগ, প্রায় 30 ভাগের কাছাকাছি। তো এই প্রেক্ষাপটে এখানে দুটি বিষয়, স্বাভাবিকভাবেই ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু দুটো আলাদা বিষয়। এখন হার্ভার্ডের সেমিনারটা যেটি ছিল সেটি হচ্ছে যে উন্নয়নের সাথে কিভাবে পরিবেশকে সংরক্ষণ করা যায়, সেই ক্ষেত্রে আমরা কি কি চ্যালেঞ্জগুলো ফেস করছি এবং গ্লোবাল কি রেসপন্সিবিলিটি আছে, সেটাই ছিল হচ্ছে সেমিনারের মূল উদ্দেশ্য। সেখানে আমরা যেটা উপস্থাপন করেছি সেটি হচ্ছে আমরা একটি দরিদ্র দেশ হলেও আমরা আমাদের আইন কানুন প্রণয়নের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক উন্নত দেশের সমকক্ষ এবং উন্নয়নশীল অনেকগুলো দেশের চেয়ে আমাদের আইন কানুনগুলো অনেক বেটার। যেমন আমাদের প্রতি জেলায় একটি করে পরিবেশ আদালত স্থাপন করার জন্য আইন আছে, যেটি পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান কিংবা আশেপাশের দেশগুলোতে নাই। এবং একইভাবে আইনের প্রয়োগ করার ক্ষেত্রেও অনেক দূর এগিয়ে গেছি। আগে পরিবেশ যারা দূষণ করতো তখন একটা এনভায়রনমেন্ট অফ ইম্পিউনিটি ছিল, যে পরিবেশ দূষণ করলে কিছু হয় না এবং সেটাকে অনেকেই অপরাধ মনে করতো না, যে করতো সেও মনে করতো না, দেশের মানুষও মনে করতো না। এবং এখন কিন্তু সেই পরিস্থিতিটা নাই। এখন কেউ পরিবেশ দূষণ করলে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়।
যেখানে পরিবেশ আইনের ৭ ধারা আগে কখনো প্রয়োগ করে ১ লক্ষ টাকাও জরিমানা করা হয়নি, আমরা গত 4.25 বছরে ১০০ কোটির বেশি আমরা জরিমানা করেছি এবং ৭৫ কোটির বেশি আমরা আদায় করেছি। তো সুতরাং এটা একটা বিরাট অগ্রগতি। তো আমি সবিস্তারে বলতে চাচ্ছি না, তবে হার্ভার্ডে আমরা যেই বিষয়গুলো উপস্থাপন করেছি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। প্রথমত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যে এই বিষয় নিয়ে বাংলাদেশের উপর একটা সেমিনার করেছে, আমি মনে করি সেটিও একটা আমাদের জন্য অর্জন। কারণ পৃথিবীর অনেক দেশ নিয়ে তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভাবে না, কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা ভেবেছে এবং সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নয়, সেখানে নোবেল লরিয়েট জন ব্রায়ান ছিলেন এবং এমআইটির প্রফেসররা ছিলেন। হার্ভার্ডের পাশে হচ্ছে এমআইটির প্রফেসররা ছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অনেকে ছিল। এবং সেখানে যেটি হয়েছে, তারা আমাদের যে আইন কানুন প্রণয়ন, প্রয়োগ এবং একই সাথে ক্লাইমেট চেঞ্জের কথাটি বলেছেন। ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা যেভাবে কাজগুলো করছি, আমরা ইনোসেন্ট ভিকটিম এই ক্লাইমেট চেঞ্জের, আমাদের কোনো দায় নেই। পার ক্যাপিটা পার ইয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে 0.3 টন, উন্নত বিশ্বের হচ্ছে 15 to 20 টন অথবা 10 to 15 টন, আর উন্নয়নশীল বিশ্বের গড়পড়তা হচ্ছে 2 টন প্লাস, সেখানে আমাদের 0.3 টন। অর্থাৎ আমরা ইনোসেন্ট ভিকটিম হওয়া সত্ত্বেও আমরা কিভাবে এই বিষয়টাকে মোকাবেলা করছি এবং একই সাথে আমরা কিভাবে বিশ্ব সম্প্রদায় যেহেতু এই জন্য দায়ী, যে বিশেষ করে উন্নত বিশ্ব, তাদের কি দায় আমাদের প্রতি, এই বিষয়গুলো আমরা সেখানে তুলে ধরেছি। এবং সেখানে যারা প্রফেশনাল, সেখানে যারা গবেষক ছিলেন, তারা এই বিষয়টা নিয়ে তাদের একটা নতুন চিন্তার খোরাক আমরা জুগিয়েছি। সেখানে অনেক গবেষক আছেন, হয়তো এই সেমিনারের প্রেক্ষিতে তারা বাংলাদেশের উপর আরও গবেষণা করবে। তারা বাংলাদেশের যেইভাবে আমরা এই বিষয়টাকে মোকাবেলা করছি, সেটাকে সামনে নিয়ে এসে অন্য দেশে কিভাবে এই কাজগুলো করা যায়, সেটি নিয়ে তারা অনেক সাজেস্ট করার সুযোগ পাবে। একই সাথে মুকিত মজুমদার বাবু চ্যানেল আই সেখানে মিডিয়া পার্টনার ছিলেন এবং তিনি সেখানে একটি ডকুমেন্টারি সেখানে প্রেজেন্ট করেছেন, যে ডকুমেন্টারিতে বাংলাদেশের জীববৈচিত্র্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ যে অনেকেই জানে না, আমরা জীববৈচিত্র্যে এত সমৃদ্ধ একটি দেশ। আমাদের যে বায়োডাইভার্সিটি, আমরা হয়তো অর্থনৈতিকভাবে দরিদ্র, কিন্তু বায়োডাইভার্সিটি আমরা খুবই রিচ, পৃথিবীর অন্যতম রিচ কান্ট্রি বায়োডাইভার্সিটির ক্ষেত্রে। সেই বিষয়টি কিন্তু আমাদের অনেকে জানে না। আমাদের দেশের নদীগুলোতে, আমাদের দেশের সমুদ্র উপকূলে যে ডলফিন কিভাবে যে ঘুরে বেড়ায়, কিভাবে যে সেখানে হেসে খেলে বেড়ায় ডলফিন, সেগুলো অনেকে জানে না। আমরা কিন্তু বেশ কয়েকটি নদীকে আমরা ডলফিনের অভয়ারণ্য ঘোষণা করেছি পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সুন্দরভাবে সেখানে উপস্থাপন করেছেন, যেটি খুব প্রশংসিত হয়েছে। একইভাবে আমাদের যারা সেখানে পেপার প্রেজেন্ট করেছে, সবার বিষয়গুলো সেখানে খুব প্রশংসিত হয়েছে। অর্থাৎ আমরা মোদ্দা কথা হচ্ছে, সেখানে বাংলাদেশ কিভাবে এই সমস্যাকে মোকাবেলা করছে, এই সমস্যা মোকাবেলা করে কিভাবে সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে কন্টিনিউ করা যায়। অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমি বলতে চাই যে আমাদের যে রিসোর্স আছে, সেগুলো আমাদের আজকের প্রয়োজনের জন্য ব্যবহার করতে হবে, কিন্তু আগামী দিনের এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য সংরক্ষিত রাখতে হবে। সেটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এবং এখন আমরা এমডিজি বলি, কিন্তু 2015 সালের পর থেকে বলতে হবে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সেটা কিভাবে আমরা অ্যাচিভ করব, সেই বিষয়গুলো আমরা সেখানে উপস্থাপন করেছি। নিঃসন্দেহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই সেমিনারটি ছিল একটি উল্লেখযোগ্য সেমিনার। এখানে প্রশংসিত হয়েছে বাংলাদেশের যে প্রামাণ্য চিত্র। মুকিত মজুমদার বাবু, প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, এই চ্যানেলে দীর্ঘদিন থেকে এই বাংলাদেশের বিপন্ন প্রকৃতি, পরিবেশ ব্যবস্থা, সম্পদ, সমস্যা, সংকট সব কিছু নিয়ে এমন চিন্তাযুক্ত, অর্থপূর্ণ, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি নিয়মিতভাবে প্রচার করেছেন। তার নির্বাচিত অংশ নিয়ে এই মিডিয়া পার্টনারের একজন উদ্যোক্তা কিভাবে সেই সেমিনারে নিজেদেরকে উপস্থাপিত করেছেন, তাই শুনবো এখন মুকিত মজুমদার বাবুর কণ্ঠে। ধন্যবাদ আলী ইমাম ভাই। আসলে এইরকম একটা এত নামি দামি একটা ইউনিভার্সিটিতে আমরা যে আমাদের কথাটা তুলে ধরতে পারছি এবং তুলে ধরেছি, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আমি মনে করি। এবং এই জন্য মিজান ভাই এবং যারা অর্গানাইজার ছিলেন, তাদের অবশ্যই আমরা কৃতজ্ঞ যে এরকম একটা জিনিস, এত সুন্দর জিনিস একটা অর্গানাইজ করার জন্য। এবং ওখানেও যারা ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে যারা জড়িত তারা, এবং এখানে কিন্তু শুধু যে হার্ভার্ড ইউনিভার্সিটি জড়িত ছিল তা না, তার পাশাপাশি কিন্তু ব্রাউন ইউনিভার্সিটি, এমআইটি এবং অন্য অনেক অর্গানাইজেশন থেকেও কিন্তু এসেছিল এখানে, নানা রকমের এক্সপার্ট এবং স্টুডেন্ট এবং আমাদের নানা ইউনিভার্সিটির শিক্ষকরা।
তাহলে এখানে কিন্তু একটা বিরাট একটা সুযোগ হয়েছে আমাদের এই আমাদের দেশকে তুলে ধরার ব্যাপারে এবং আমাদের সমস্যাটাকে তুলে ধরার ব্যাপারে। এবং সেখানে যেটা আমরা করতে পেরেছি মিডিয়ার থেকে, চ্যানেল আই তো মিডিয়া পার্টনার ছিল এই অনুষ্ঠানের, পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে আমরা যে প্রেজেন্টেশনটা দিয়েছি সেখানে হচ্ছে গিয়ে আমরা একটা ভিডিও প্রেজেন্টেশনে তুলে ধরেছি আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের জীববৈচিত্র্য বাংলাদেশের যে এত রিচ, সেটা তো তুলে ধরেছি। পাশাপাশি এই জীববৈচিত্র্যের কী পরিমাণ ক্ষতি হচ্ছে আমাদের এই নানা রকম যে সমস্যা আজকে বিশ্ব উষ্ণতার জন্য এবং বৈশ্বিক উষ্ণতার কারণে এবং কার্বন নিঃসরণ এবং অন্যান্য যেসব কারণে আজকে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট, যেটা আমাদের নানা রকমভাবে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করছে, সেটাকেও কিন্তু আমরা তুলে ধরেছি এই প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং এর পাশাপাশি আমার স্লাইড ছিল এবং আমার কিছু কথাও ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু বাংলাদেশের সৌন্দর্য বলেন, বাংলাদেশের জীববৈচিত্র্য বলেন, পাশাপাশি বাংলাদেশে যে ঝড় বৃষ্টি আজকে যে নানা রকমের ক্লাইমেট চেঞ্জের প্রভাবে যে নানা রকমের ক্ষতি হচ্ছে আমাদের কিন্তু এর মধ্যে কতগুলো ঝড় হয়ে গেল, আপনার নার্গিস হয়ে গেল, আইলা, সিডোর এবং এখন রিসেন্টলি মহাসেন, দেখেন একটার পর একটা কিন্তু আসছে আমাদের উপরে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা কিন্তু ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি, মানে আপ টু সিডোরের সমস্যা পর্যন্ত, তাই না? তো এই যে আমরা যে এত বড় একটা প্রেক্ষাপট যে বাংলাদেশের যে ব্যাপার, এটা যে তুলে ধরার একটা সুযোগ পেলাম, আমি মনে করি এটা দরকার ছিল। কারণ আমরা শুধু বাংলাদেশি যদি কথাগুলো বলি তাহলেই হবে না, কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু আমাদের বলতে হবে, আমাদের সমস্যাটাকে তুলে ধরতে হবে। মানে এমনি আমরা একাডেমিক যে ডিসকাশন করি সেটা তো করি, তার পাশাপাশি মিডিয়া যখনই ইনভলভ হবে, আজকে সারা দুনিয়াতেই কিন্তু মিডিয়া সেকেন্ডে মধ্যে ছড়িয়ে দিচ্ছে সব কিছু। তো সেইখানে কিন্তু মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের একটি অনুষ্ঠানের জন্য। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ক্রমাগতভাবে সুদৃঢ় হচ্ছে। বাংলাদেশ যেভাবে এই সমস্যা মোকাবেলা করার জন্য যুদ্ধ, লড়াই, সংগ্রাম করে চলেছে, সুচিন্তিত মতামত দিচ্ছে, এটি এখন একটা উল্লেখযোগ্য ব্যাপার। ডক্টর মিজান খানের কাছে আমি এখন জানতে চাই, সাম্প্রতিক সময়ে এই সেমিনারের পর আপনি এর প্রভাব কীভাবে পড়বে বাংলাদেশের আগামী পরিবেশ ব্যবস্থাপনায়, এ সম্পর্কে এই সেমিনারের কোনো বক্তব্য উঠে এসেছিল কিনা? ধন্যবাদ। শুরুতে আমি বলেছি যে বাংলাদেশকে দেখা হয় বিদেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রেক্ষিতে। আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলছেন যে এখন এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে ইনস্টিড অফ দি এমডিজি। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো যে বাংলাদেশকে বিদেশে দেখা হয় দুইভাবে। একটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ডেভেলপমেন্টের ব্যাপারে একটা প্যারাডক্স, একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা ওরা এইভাবে দেখে যে একটা দেশ, এত ছোট্ট দেশ, এত বেশি পপুলেশন নিয়ে 6.5% গত 2 দশক আর বেশি ধরে গ্রোথ হচ্ছে, এইটা একটা প্যারাডক্স, একটা মিরাকেল এরকম একটা দেশে। অন্যদিকে যেহেতু সোশ্যাল, জিওগ্রাফিক্যাল, ফিজিক্যাল প্যারামিটার্সগুলো আমাদের এমন অবস্থায় যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার অববাহিকায় আমাদের অবস্থানটা জিওগ্রাফিক্যালি আমরা অন্যদিকে খুবই ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি। সেই জন্য আমাদেরকে দেখা হয় আবার যে বাংলাদেশ ইজ এ টেস্ট কেস অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। যে বাংলাদেশকে যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ট্র্যাকে ফেলা যায় তাহলে সারা বিশ্বকে ইজিলি ওই ট্র্যাকে ফেলা যাবে। সো এই একদিকে একটা পজিটিভ কাইন্ড অফ একটা ইমেজ আমাদের, যে এত কিছুর পরেও আমরা এগিয়ে যাচ্ছি, আর অন্যদিকে কীভাবে এই দেশটা এই ক্লাইমেট চেঞ্জ বলেন, যা কিছু বলেন, এই পিছিয়ে রাখছে। তো এইটাকে কীভাবে এই দুইটা জিনিসকে পজিটিভ একটা ট্র্যাকের মধ্যে আনা যায়, দ্যাট ওয়াজ দি মেইন পারপাস অফ দিস সেমিনার। প্লাস আমরা সবাই চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন ইস্যুর উপরে, যেমন রিভার ম্যানেজমেন্ট একটা টপিক ছিল, তারপরে এনার্জি সিকিউরিটি আর একটা টপিক ছিল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইটসেলফ কীভাবে আমরা অ্যাচিভ করতে পারি আর একটা সেশনের টপিক ছিল। সে 4-5টা সেশনের টপিক নিয়ে আমরা বিদেশি এক্সপার্টসদের প্লাস বাংলাদেশি যারা এক্সপার্টস তারাও বাংলাদেশকে সাহায্য করতে চান
যারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, প্রায় 25 জন প্রফেসরসরা প্রেজেন্ট করেছেন, বোধ বাংলাদেশি এবং আমেরিকান প্রফেসরসরা। সো আমাদের আশা করি আমরা আমাদের মেসেজ কনভে করতে পেরেছি। হার্ভার্ড ওয়েবসাইটে আমাদের এখন এই প্রসিডিংসের সারমর্ম ওখানে পোস্ট করা হয়েছে। আমরা ভবিষ্যতে এই কয়েক মাসের মধ্যে এই প্রসিডিংসটা আমরা পাবলিশ করব। দুটো জিনিস পাবলিশ করব, একটা 30 to 40 পেজের মধ্যে একটা সারমর্ম, আর একটা বইয়ের আকারে, এবং এগুলো আমরা আমেরিকান বিভিন্ন অথরিটি সব লাইব্রেরিতে যাবে, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা দেব। ধন্যবাদ আপনাকে। আমি এখন মাননীয় মন্ত্রীর কাছে শেষ প্রশ্ন করছি, হাসান মাহমুদ সাহেবের কাছে। হার্ভার্ড ইউনিভার্সিটির এই সেমিনারের প্রেক্ষাপটে যে বিশ্লেষণ হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, পদ্ধতিগত অনেক পুনর্বিন্যাস হয়েছে, সেই প্রেক্ষাপটে আগামীতে আপনি কিভাবে কার্যকরীভাবে সেটা বাস্তবায়িত করবেন? দেখুন, ডক্টর মিজানুর খান খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশকে নিয়ে বাইরে কিভাবে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর কাছে অনেক ক্ষেত্রে বিস্ময়। যেমন একটা বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, ঝড় বন্যা জলোচ্ছ্বাসের দেশ, ক্লাইমেট চেঞ্জের ইনোসেন্ট ভিকটিমের দেশ, এরপরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটি কিভাবে সম্ভব? আমাকে এই জন্যে 2012 সালের ডিসেম্বর মাসে বিশ্ব খাদ্য সংস্থা WFO আমাকে আমন্ত্রণ জানিয়েছিল একটা মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য একটি সেমিনারে, যেখানে অনেক দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আমাকে যখন আমন্ত্রণ জানানো হয় যে তোমরা আমাকে কেন ডাকছো সেখানে, যে আমি তো এগ্রিকালচারের ছাত্র নই, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র, তখন তারা আমাকে বলেছে যে আমরা কিভাবে তোমরা এই যে পরিবেশ বিপর্যয়ের মধ্যেও কিভাবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলে, তোমাদের ডাইনামিক লিডারশিপ, মাননীয় প্রধানমন্ত্রীর কথা তারা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা কিন্তু পুরস্কৃতও করেছেন, স্যারেস পুরস্কারে ভূষিত করেছেন। সেই গল্পটা আমরা শুনতে চাই। সো ইটস এ মিরাকেল। একই সাথে আরেকটি মিরাকেল হচ্ছে বাংলাদেশ গত 20 বছর ধরে বাংলাদেশ 5+ জিডিপি গ্রোথ রেট অব্যাহত রেখেছে, আর গত 4 বছর ধরে অ্যাভারেজ 6.5 আমরা রাখতে সক্ষম হয়েছি। এটি কিভাবে সম্ভব? বিশ্বমন্দা সত্য, দিস ইজ অলসো মিরাকেল। আর এত ঝড় বন্যা জলোচ্ছ্বাস, এই যে মহাসেন, এত ঝড় বন্যা কেন হচ্ছে? দিস ইজ বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। কারণ ওয়ার্ল্ড ক্লাইমেটিক অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে। এর প্রেক্ষিতে এটি কিভাবে তোমরা এই বাংলাদেশকে, সুতরাং এই সেমিনারের প্রেক্ষিতে তারা যে তাদের কাছ থেকে যে আমরা, তারা অনেক কিছু আমাকে সাজেস্ট করেছে, আমাদেরকে সাজেস্ট করেছে, বিষয়টি কিন্তু তা নয়। তারা অনেক কিছু আমাদের কাছ থেকে শুনেছে, জেনেছে, এবং তারা উল্লসিত হয়েছে, পুলকিত হয়েছে। একই সাথে সেখানে অন্যান্য যারা প্রেজেন্ট করেছে তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখব, কারণ সেই জিনিসগুলো সেটার একটা পাবলিকেশন হবে এবং কিছু রিকমেন্ডেশন থাকবে। সেগুলো যখন আসবে সেগুলো আমাদের পলিসি প্রণয়নের ক্ষেত্রে অনেক সহায়তা করবে। ইটস লার্নিং বোথ ওয়ে, নট ওয়ান ওয়ে, ইটস লার্নিং বোথ ওয়ে। এবং সেজন্য আমি মনে করি যে এই ধরনের সেমিনার শুধুমাত্র যে গবেষকদের চিন্তার খোরাক যে যোগায় তা নয়, এই সেমিনারের প্রেক্ষিতে বাংলাদেশের সেখানে একটা ইমেজ বিল্ড আপ হয়েছে। সবাই সেখানে যারা এসছে তারা জানতো না যে আপনি নদী ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনার কথা বলছেন। অনেকে আমাদেরকে বলে, আমাকেও বলে যে নেদারল্যান্ডের কাছ থেকে আমরা শিখি না কেন? নেদারল্যান্ডের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু নেদারল্যান্ডেরও অনেক কিছু আমাদের কাছ থেকে শেখার আছে। কারণ আমাদের যে নদী, যে ম্যাগনিটিউডের নদী, যে ম্যাগনিটিউডের জলোচ্ছ্বাস হয়, যে ম্যাগনিটিউডের বন্যা হয়, নেদারল্যান্ড তো সেটা কখনো দেখেনি। সেটাকে কিভাবে মোকাবেলা করি, সেটার সাথে কিভাবে অ্যাডাপ্ট করি, সেটি পৃথিবীর বেশিরভাগ দেশ দেখেনি, জানে না। সুতরাং সেখান থেকে অনেক কিছু শেখার আছে। সুতরাং ইটস বোথ ওয়ে লার্নিং। পরিবেশ উন্নয়ন সম্পর্ক প্রেক্ষাপট বাংলাদেশে যে সেমিনার হয়ে গেল হার্ভার্ড ইউনিভার্সিটিতে, তাতে বাংলাদেশের ইমেজকে অসাধারণ পেশাগত দক্ষতায় নিপুণভাবে উপস্থাপিত করার কৃতিত্ব ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। আমরা এখন সেই প্রতিবেদনটি অবলোকন করব এবং আমরা অবহিত হয়েছে এটা জেনে যে এটির গুণগত মানের জন্য বিদেশিরা এটাকে প্রায় আন্তর্জাতিক পর্যায়ে ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচারিত অনুষ্ঠানাবলীর সঙ্গে সমপর্যায়ে তুলনা করেছে। এটি আমি মনে করি আমাদের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা এখন সেই প্রামাণ্য চিত্রটি অবলোকন করব।
Bangladesh is a country of natural beauty. The symbolic red and green color of our flag has correctly painted the lushness of this country. One of the most highly populated and smallest countries of the world, Bangladesh is blessed with 6 seasons: summer, monsoon, autumn, late autumn, winter and spring. This small country is located at the verge of the Bay of Bengal. And its lands are highly productive, with silt carried in by numerous flowing rivers. Bangladesh is globally recognized for its abundance of natural resources. Its wildlife-enriched biodiversity, its World Heritage Sites and Ramsar Sites. About 160 million people live in this 147,000 square kilometers country. Since life and livelihood of Bangladeshi people revolve around natural resources, such dense population is undoubtedly upsetting for a small country like Bangladesh. Together with this, changes in climate throughout the world have started to make our life miserable. Despite not emitting as much greenhouse gases as the developed countries, coastal zone of Bangladesh is one of the worst victims of climate change. As a result, the glory and richness of our nature is gradually fading away. Our unsustainable and ruthless attitudes toward nature have turned it against us. Where about 1/4 of almost 160 million people live. Living in low-plain lands, density of population, poverty and illiteracy have further increased the severity of climate change impacts in coastal area. It is assumed that 1 meter rise in sea level will inundate almost 15% of the total land of Bangladesh. At least 800,000 hectare coastal farmland has already been damaged by increased salinity caused by climate change, which resulted in paucity of food and fresh drinking water. Devastation of coastal life by natural catastrophes like cyclones and tornadoes has become a regular phenomenon. Unpredicted river erosions are merging many lands with water.
On the other hand, deficiency of rainfall is turning the southwest region into desert in dry season. Coastal people are becoming insolvent due to loss of habitat, crops and other resources and moving into big cities like Dhaka, Chittagong, etc. for their living. As a result, problems like high density of population, traffic jam, paucity of food and sanitized water, insufficient habitation, unemployment, etc. are emerging in the city areas, which in turn are damaging our economy and development works. Along with these, biodiversity of marine and coastal regions of Bangladesh is also being threatened. Climate change has extensive impact on coastal and marine fishery resources. Invaluable corals, various shore animals, and plants are gradually going extinct. The impacts of climate change are potentially pushing world's largest mangrove Sundarbans biodiversity towards extinction. The mitigation initiatives that have been taken by government and non-government organizations are not enough. So, we need national and international collaboration to deal with such environmental calamities. People of Bangladesh enthusiastically hope that the country's magnificence will be replenished with sincerest support of all of us. Better life in balanced nature.